আজলান তার হাত দুটো থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সন্দিগ্ধ কণ্ঠে বলল, আজ তোমার ঘৃণা কোথায় গেল? তিথি বলল, সব সময় ঘৃণা করি। আজলান বলল, ঘৃণাটাকে বাঁচিয়ে রাখো। তোমার মতো মেয়েরা এটাকেই সম্বল করে বাঁচে। যাও ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, কাল ডোডোর গায়ের উপর পা তুলে দিয়েছো, ননসেন্স। বি কেয়ারফুল। আরেকবার যদি দেখি সোজা মেঝেতে নামিয়ে দেব। রাতের ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আজলান তাকে পাটি বিছিয়ে মেঝেতে নামিয়ে দিল, বলল, তোমার জায়গা এখানে। তিথি তাকে জাপটে জড়িয়ে ধরে তার উপর শুয়ে থেকে বলল, বউ যেখানে তোমার জায়গাও সেখানে। আজলান বলল, ডোডো ওখানে একা। তিথি বলল, ও বড় হোক, ওর জন্য একটা বউ নিয়ে আসবো, শিক্ষিত, পরিষ্কার, লম্বা, ফর্সা। বকবক করতে তিথি ঘুমিয়ে গেল ওর বুকের উপর। বাথরুমে পড়ে মাথা ফেটে গেছে তিথির, হাতের কনুইতে আঘাত লেগেছে, পায়ের বুড়ো আঙ্গুলটা মুচড়ে গেছে। হাসপাতালে 17 ঘন্টা কাটিয়ে এসে বাড়িতে রেস্ট নিচ্ছিল সে। আজলান সদর দপ্তরে গিয়েছে 4 দিন হলো। এরই মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে। তিথি সেদিন শ্বশুরমশাইকে জারিফের কথা বলেছিল। শোনার পর উনি কোনো মন্তব্য করেননি। তিথি ভয় পেয়ে গিয়েছিল ওনার নীরবতা দেখে। কিন্তু খাওয়ার টেবিলে ছেলেকে হঠাৎ চ্যালেঞ্জ করে বসবেন এটা তিথি কল্পনাও করেননি। বাপ ছেলে দুজনই ঠান্ডা মাথার খেলোয়াড়। আজলান যাওয়ার পরের দিনই জারিফের বাড়িতে গিয়েছিলেন আফতাব শেখ। কথাবার্তা সেরে এসেছেন, সিদ্ধান্ত নিয়েছেন দুজনের আগ পরিয়ে রাখবেন। জারিফের চাকরি হলে তখন তারা বউ তুলে নিয়ে যাবে। এই কথা আইজা, তিথি আর উনি ছাড়া কেউ জানেন না। আম্বিয়া বেগম সন্দেহের চোখে দেখেছিলেন সবাইকে। কিছু একটা হচ্ছে যেটা উনি বুঝতে পারছেন না। আজলান আজ ফিরবে। উনি ঠিক করলেন সবটা আজলানকে খুলে বলবেন। আফতাব শেখ সন্তুষ্ট জারিফের বাবা মায়ের সাথে কথা বললে। জারিফ এমনিতেও শিক্ষিত ছেলে, তার একটা নাম আছে। পাশাপাশি ড্রাইভিং শিখেছিল শখ করে, কিন্তু সেটাও আয়ের পথ বের করবে তা সে ভাবেনি। আজলান শেখের ড্রাইভার হিসেবে 3 বছর ধরে কাজ করে আসছে সে। এর আগে অনেকগুলো ড্রাইভার বদল হয়েছে আজলান শেখের। বেশি দিন টিকত না কেউ। জারিফ কিভাবে স্থায়ী হয়ে গিয়েছে তা জারিফ নিজেও জানে না। তাই হয়তো সে স্যারের বিশ্বাসে আঘাত দিতে চায়নি। চেয়েছিল নিজেকে যোগ্য করে তবেই সামনে গিয়ে দাঁড়াবে, কিন্তু তার আগেই সব এলোমেলো হয়ে গেল। আফতাব শেখের সিদ্ধান্তেও সে খুশি হয়েছিল এমন না। স্যারের কথা ভাবতেই তার মন খারাপ লাগছিল। সে এমনটা চায়নি। একটু একটু করে অর্জন করা স্যারের সব বিশ্বাস ভরসা এক লহমায় ধূলিসাৎ হয়ে যাবে যখন তিনি জানতে পারবেন ওনার পিতার সমস্ত ষড়যন্ত্রের পেছনে শক্তপোক্ত হাতিয়ারটা সে নিজেই। আফতাব শেখ সন্ধ্যা থেকে হৈ হৈ করছিলেন আনন্দে। পাত্রপক্ষের মামাকে যা বলার উনি বলে দিয়েছেন। আম্বিয়া বেগম স্তব্ধ হয়ে গিয়েছেন সবটা শুনে। শুধুমাত্র ছেলেকে হারানোর জন্য উনি মেয়ের এত ভালো সম্বন্ধটা ভেঙে দিলেন। জারিফের কথা উনি তখনও জানতে পারেননি। সমস্ত রাগ ক্ষোভ সব গিয়ে পড়ল আইজার উপর। আফতাব শেখ কড়া হুঁশিয়ারি দিলেন, আমার বাড়ি এটা, আমার মেয়ের গায়ে হাত দেওয়ার আগে 10 বার ভাববে। আম্বিয়া বেগমের পায়ের তলার মাটি যেন নড়ে উঠলেন। তিনি বিশ্বাস করতে পারছেন না একজন বাবাও এমন করতে পারে। শ্বশুর মশাইয়ের হই হল্লা আর গাড়ির হর্নের শব্দ কানে আসার পর তিথি নিজেকে ঘরে আর আটকে রাখতে পারেনি। বাবা ছেলের মধ্যে এখন শুরু হবে তুমুল যুদ্ধ। না আজলান শেখ দমবে, না আফতাব শেখ। দরজার নিকটে এসে দাঁড়িয়ে এক নজরে বাবার দিকে চেয়ে রইল আজলান। উনি আম্বিয়া বেগমকে বলে যাচ্ছেন, আমি এইবারের মালিক, একমাত্র কর্তা। আমার সিদ্ধান্তই হবে শেষ কথা। আমার সিদ্ধান্তে আতিফার বিয়ে হয়েছে, আমার সিদ্ধান্তে ওর বিয়ে হয়েছে, আমার সিদ্ধান্তে আমার ছোট মেয়েরও বিয়ে হবে। আজলান শেখ সে এখনো চেনেনি তার জন্মদাতাকে। সে চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আম্বিয়া বেগম শাড়ির আঁচল মুখে গুজে গুমড়ে কেঁদে উঠে বললেন, তুমি বাবা নও, তুমি একটা পিশাচ।
তিথি চোখ দুটো তখনও আজলানের দিকে নিবদ্ধ। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সে চেয়ে আছে আফতাব শেখের দিকে। আফতাব শেখের দৃষ্টি তার উপর পড়া মাত্রই তিনি হৈ হৈ করে উঠে বললেন, আসুন আসুন ডেপুটি কমান্ডার সাহেব, আপনার জন্য সুখবর। আজলান আর চোখে তিথি আর আইজাকে দেখে নিল, তারপর বলল, আপনি যা করেছেন তা ভালো করেননি, এর জন্য আপনাকে ভুগতে হবে। আইজা কাঁদছে। আজলান তার সামনে গিয়ে দাঁড়ালো। আইজা মাথা নাড়িয়ে কেঁদে যাচ্ছে এক নাগাড়ে। আফতাব শেখ বললেন, কাঁদছিস কেন? তোর কোনো ভাইয়ের দরকার নেই, আমি আছি। তোর জন্য আমি একাই যথেষ্ট। আম্বিয়া বেগম এসে বললেন, আব্বা, তোকে কি ওরা ফোন দিয়েছে? কিছু বলেছে? আজলান রেকর্ড ছেড়ে দিয়ে উপরে চলে গেল চুপচাপ। তার অতি শান্ত কণ্ঠস্বর চলন বলন তিথিকে শেষ করে দিচ্ছে। রেকর্ডের প্রতিটা কথা আইজার চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা। আজলান শেখের মতো একজন ডেপুটি কমান্ডারের পেশাদারিত্ব আর সততার দিকে আঙ্গুল তোলা। আফতাব শেখের মতো মানুষের দীর্ঘদিনের অর্জিত সুনামের উপর প্রশ্ন তোলা। আম্বিয়া বেগম কাঁদতে লাগলেন। এত অপমান কার গায়ে সইবে? তিথি শরবতের গ্লাস নিয়ে ঘরে এসে আজলানকে খুঁজল। ঘরে আলো নিভানো, কোচের উপর চোখ বুজে শুয়ে আছে সে। তিথি আলো জ্বালিয়ে দিয়ে বলল, তুমি ওসব কথা মাথা থেকে ছেড়ে ফেলো। উনি ওনার মেয়ের বিয়ে যেখানে ইচ্ছা সেখানেই দিক, আয়েজাও সেটাই চায়। আজলান চোখ খুলল চট করে, তারপর দাঁড়িয়ে পড়ে বলল, তুমি জানো ছেলেটা কে? ও নাম বলেছে? তিথি তার দিকে শরবতের গ্লাস বাড়িয়ে দিয়ে বলল, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো, এটা খাও আগে। আজলান শরবতের গ্লাস নিয়ে ঢক ঢক খেয়ে ফেলল, বলল, এবার বলো। তিথি গ্লাসটা নিতে চাইলে আজলান বলল, নাম বলতে বলছি। তিথি বলল, এমন করো না প্লিজ। তুমি এত টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে, কিন্তু আয়জা সুখী না হলে তখন কি করবে? উনি ওনার মেয়ের বিয়ে যার সাথে ইচ্ছা দিক, তুমি ওসব নিয়ে আর মাথা ঘামিও না। আজলান গর্জে বলল, তোমাকে জাস্ট সত্যিটা বলতে বলছি ড্যাম। তিথি কেঁদে উঠল। আজলান কপাল চেপে ধরে বলল, তোমার মাথায় কি হয়েছে? বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিলাম। আজলান তার ব্যান্ডেজ ছুঁয়ে বলল, ভালো কাজ করেছো। তোমার কাজ আমাকে জ্বালানো। তুমি এটা ছাড়া কিছু পারো না, ভবিষ্যতেও এই কাজটা করবে। তিথি বলল, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। আজলান খেকিয়ে উঠে বলল, আমি কষ্ট পাচ্ছি, তোমাকে সেটা কে বলল? আমি কষ্ট পাইনি। কষ্ট আমাকে ছুতে পারে না। আমি অবাক হচ্ছি এটা ভেবে তারা বাপ মেয়ে মিলে আমার সাথে এমনটা কি করে করলো। তিথি বলল, তুমি প্লিজ শান্ত হও। আজলান বলল, না, পারবো না। আমি এর শেষ দেখে ছাড়বো। ও ছেলেটার নাম জানো না তুমি? কি নাম ওর? কোথায় থাকে জানো না? এটা বলো না। আগদের তারিখ পর্যন্ত ঠিক হয়ে গেছে। তিথি বিনা সংকোচে বলল। জারিফ। আজলান পাইচারি করতে করতে বিড়বিড় করল। জারিফ, জারিফ, জারিফ। তারপর চমকে গিয়ে ফিরে তাকালো তিথি চোখ বরাবর। চোখে অপার বিস্ময়। আজলান কপালের উপর হাত রেখে লম্বা হয়ে চুপ করে শুয়েছিল। আইজা দরজা মেলে পা টিপে টিপে ঘরে ঢুকে ভাইয়ের পায়ের কাছে গিয়ে বসে থাকলো অনেকক্ষণ। আজলান ফুফানির শব্দে চোখের উপর হতে হাত সরিয়ে নিয়েছে। মেঝেতে হাঁটু রেখে পায়ের কাছে আইজাকে বসে থাকতে দেখে সে জিজ্ঞেস করলো, কি চাই এখানে? আইজা কান্নার শব্দ একটু বাড়ল, বলল, আমাকে মাফ করে দাও ভাইয়া, তুমি মত না দিলে এসব বিষয়ে কিছুই হবে না। আজলান পা সরিয়ে নিয়ে বলল, আমি ঘুমোচ্ছি, বিরক্ত করিস না। আইজা কাঁদতে লাগলো। আজলান চুপ করে রইল। আইজা বলল, তুমি অপমানিত হও, এটা আমি চাই না ভাইয়া। আজলান বলল, আমি কৈফিয়ত চাইনি, তুই যা এখান থেকে। আইজা তার পায়ের কাছে পড়ে কাঁদতে লাগলো। আজলান অনেকক্ষণ পর বিছানা থেকে নেমে গেল, বলল, জারিফ ভালো ছেলে, ও তোকে ভালো রাখবে। তোর বিয়েতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আসল কথা হচ্ছে তোর বিয়েতে আমি থাকতে পারবো না, সম্ভব না। তুই যা এখন। আইজা বলল, এমন করো না ভাইয়া, আব্বা করেছে যা করার,
আমি এমন কিছু করতে বলিনি যাতে তোমার অপমান হয়। আমি আব্বাকে কিচ্ছু বলিনি, আমি শুধু ভাবিকে বলেছি। আজলান ঘাড় ফিরিয়ে ভ্রুকুটি করে বলল। ভাবি মেহবুব সব জানতো? আইজা আমতা আমতা করে বলল। না মানে? তিথি তখনই কফির মগ নিয়ে এলো। আজলান বলল, তুই যা এখন। আইজা বলল, না ভাবি, এমন কিছু বলেনি, তুমি ভাবিকে ভুল বুঝো না। আজলান তার হাত ধরে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। তিথি কফির মগটা নিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। আজলান তার পেছনে হেঁটে এসে জিজ্ঞেস করলো, তুমিও সুযোগটা লুফে নিলে? আসল ষড়যন্ত্রকারী দেখছি আমার বউ। আম্বিয়া বেগম বিলাপ করছেন। আফতাব সাহেব গম্ভীর মুখে বসে রয়েছেন। আম্বিয়া বেগম কপালে 2 হাত চেপে রেখে বলে যাচ্ছেন, তোমার জন্য ওদের সংসারটা ভাঙলে আমি তোমাকে মাপ করব না বলে দিলাম। তোমার মতো হটকারিতার জন্য ওদের মধ্যে এত ঝামেলা হচ্ছে। তোমরা বাপ মেয়ে মিলে আমার সোনার সংসারটা ভেঙেছো। মাপ দেব না তোমাদের আমি। আফতাব শেখের মুখের কথা নেই। তিনি এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে আছেন আর ভাবছেন আজলান শেখের কথা। ওনাকে শায়েস্তা করানোর জন্য সে এখন যা খুশি সিদ্ধান্ত নিতে পারে। বইয়ের সাথে সম্পর্ক ছিন্নর কথাও ভাবতে পারে, কারণ বউটা তিনি পছন্দ করে এনেছেন। তাই সব দোষ এখন বইয়ের ঘাড়ে গিয়ে পড়বে। এখন তিনি কোনো কথা বলবেন না। সে কত দূর যেতে পারবে তিনি তা দেখবেন। ডোডো কাঁদছে, আইজাও কাঁদছে তার সাথে। সে মায়ের কাছে যেতে চাচ্ছে, কিন্তু এখন ওখানে যাওয়া সম্ভব না। ছোট বাটিতে করে সেদ্ধ নুডলস নিয়েছে সে। ডোডো সেটা মুখেও নিচ্ছে না, সে মায়ের কাছেই যাবে। তিথি সুটকেসে কাপড় চোপড় সব ভরতে ভরতে হাতের উল্টো পিঠে চোখ মুছল। এই শেখ বাড়িতে হয় সে থাকবে, নয় আজলান শেখ। আজলান শেখ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এমন চক্রান্তকারী ষড়যন্ত্রকারী বউয়ের সাথে সে সংসার করবে না। বিশেষ করে যে বরের কথা না ভেবে শ্বশুরের হয়ে কাজ করে তার সাথে তো নয়। তিথি কোনটা চায় জিজ্ঞাসা করার পর তিথি জানিয়েছে সে চলে যাবে। বাড়ির ছেলে বাড়িতে থাকুক। আম্বিয়া বেগম কাঁদছিলেন ছেলে চলে যাবে শুনে, কারণ কিছু বছর আগেও সে একবার ঘর বিমুখী হয়েছিল। একবার ঘর বিমুখী হলে তাকে ঘরমুখ করতে অনেক পোহাতে হবে। সে এক পাষাণ বর্বর হৃদয়ের মানুষ, যে স্বজনদের ছায়ায় থাকতে না পারলেও বেশ ভালোভাবে বাঁচে। শাশুড়ির কান্না দেখে তিথি বুঝে গিয়েছিল তিনি চাইছেন তিথি এমনটাই বলুক, কারণ ঘরের বউ একবার চলে গেলে আবার ফিরিয়ে আনা যাবে খুব সহজে। সেই বেশ সহজলভ্য কি না, কিন্তু ছেলে গেলে ফিরিয়ে আনা দুষ্কর। আফতাব শেখ ছেলের প্রতিশোধের ধরন দেখে স্তব্ধ হয়ে গিয়েছেন। ওনাকে সে জিততে দেবে না কিছুতেই। তাই তো কথার পিঠে কথার জবাব না দিয়ে একেবারে মোক্ষম জায়গায় ছালটা দিয়েছে। রমলা চাচি তিথির পেছনে দাঁড়িয়ে আছে। সে কাপড় ভরা শেষে বলল, ডোডোকে একটু এনে দাও চাচি। রমলা চাচি বললেন, পারুন না, ওরে আনা বারণ। তিথি অবাক কণ্ঠে বলল, কেন? কেন মানে? তুমি একা যাইতেছো তোমার বাপের বাড়িতে, তোমার বাবুরে নিয়ে যাইতে পারবা না? তিথি জিজ্ঞেস করলো, আজলান শেখ বলেছে? হ বলছে। এবার তুমি খুশি হইছো? যাও এবার নাচতে নাচতে বাপের বাড়ি যাও। এটাই চাইছো সবাই। তুমি চইলা যাইতেছো, যাও, আমিও চইলা যাবো। এই বাড়িতে আর কাজ কাম করুন না। তিথি সুটকেসটা গুছিয়ে ঘরের বাইরে এনে রাখলো। আজলানের সাথে আজ নতুন ড্রাইভার এসেছে, তিথি কাকাদের বয়সী। উপরে উঠে তিথি সুটকেসটা নিয়ে গেল। আম্বিয়া বেগম তা দেখে আফতাব শেখকে বললেন। আফতাব শেখ বললেন, এখন তোমার ছেলের হাতে পায়ে ধরতে হবে আমাকে। ও চাইছে আমি ওর হাতে পায়ে ধরে অনুরোধ করি। যাক, বউটাকেও সম্মান করে উল্টে ফেলেছে এমনও না। যাক, কিছুদিন পর নিজে গিয়ে ফিরিয়ে নিয়ে আসবো। বউ তার, মাথা ব্যথাও তারই হবে। বাচ্চাকে না দেখে কদিন থাকতে পারবো। আম্বিয়া বেগম কপাল চাপড়ে বললেন, বাচ্চাটাকে দিচ্ছে নাও। আমি এতক্ষণ কাকে কি বলছি? ডোডো ওর মায়ের সাথে যাবে না। আফতাব শেখ রাগে ক্ষোভে ফেটে পড়লেন, বললেন, মগের মুলুক নাকি? ও এখনো মাকে ছাড়া থাকতে শিখেছে? বর্বর ছেলে।
নিজের বাচ্চার প্রতিও মায়া দয়া মহব্বত কিছুই নেই। আম্বিয়া বেগম কাঁদতে লাগলেন। তুমি করেছো যা করার। আমি কত কিছু সহ্য করি ওদের সংসারটা টিকিয়ে রাখার জন্য, কত কিছু লুকিয়ে যাই, কত কথা চেপে রাখি। তুমি সব শেষ করে দিয়েছো। আমি তোমাকে মাপ দেব না। আফতাব শেখ বললেন, আসল কথা হচ্ছে ওর বউয়ের প্রতি ওর নিজের মায়া মহব্বতই নেই। কোনো মতো সংসার করছে, বউ চলে যাচ্ছে, ভালো করেছে, আরও আগে যাওয়া উচিত ছিল। ডোডোর কান্না ভেসে আসছে। আইজা দোল দিতে দিতে বলল, চাচি, ওর মা কোথায় এখন? রমলা চাচি বলল। বেরিয়ে গেছে। আইজা অবাক কণ্ঠে বলল, কখন? না বলে? সে ডোডোকে নিয়ে দ্রুত পায়ে নেমে গেল। আজলান সুইমিং পুলের পাশে দাঁড়িয়েছিল। তিথি তার পেছনে গিয়ে দাঁড়ালো। কারোর উপস্থিতি টের পেয়ে আজলান ঘাড় ফিরাতেই তাকে বোরকা পরা দেখে বলল, আগে থেকেই মনে হয় প্রস্তুত ছিলে যে চলে যাবে। দারুণ, যাও যাও, বাড়িঘর খালি করো। আফতাব শেখ বুঝুক হঠকারিতার ফল কি হতে পারে। তিথি বলল। ডোডোকে আমি নিয়ে যাচ্ছি। আজলান চোয়াল ঝুলিয়ে বলল, কোথায়? আমার সাথে। ওর ডায়পার কেনা থেকে ঔষধ খরচ তুমি কিভাবে সামলাবে? বললেই হলো। তিথি বলল, হয়ে যাবে। হয়ে যাবে বললেই আমি মানবো কেন? বাড়ির ছেলে বাড়িতে থাকবে। তোমাকে আমি যেতে বলছি না, তুমি নিজেই সিদ্ধান্ত নিয়েছো। তাহলে একা যাও, আমার ছেলেকে টানবে না। তিথি বলল, ওর দুধ ছাড়ানো হয়নি এখনো, শুধু রাতে ভাত খায়, তাও কম। সেসব আমি দেখব। তিথি বলল। ও এখনো আমাকে ছাড়া থাকতে শেখেনি। আজলান গর্জে বলল, তো থাকো তোমার ছেলেকে সাথে নিয়ে তোমার শ্বশুর বাড়িতে। থাকবো না। তাহলে যাও, তোমার চেহারা আর দেখিও না আমাকে। আম্বিয়া বেগম কাঁদতে কাঁদতে ছুটে এলেন, বললেন, আজলান, এমন করিস না বাবা। তোর বউ বাচ্চার প্রতি তোর একটুও মায়া মহব্বত নেই? বাপের ওপর রাগ করে ওদের কষ্ট দিস না আব্বা। তুই তোর বউ বাচ্চাকে নিয়ে অন্যত্র চলে যা। তোকে তোর আব্বার সাথে থাকতে হবে না, তোর সেই ক্যাপাসিটি আছে। আমি নিজেদের মধ্যে ঝামেলা তৈরি করিস না। আজলান বলল, তোমার কি মনে হয় শুধু আফতাব শেখ আমাকে অপমানিত করতে চেয়েছিল? ও চাইনি, ও নিজেই রাস্তা খুঁজছিল আমাকে অপমান করার। আমি আর কারো কথা ভাববো না, না ওর, না তোমাদের, না আইজার। আম্বিয়া বেগম কাঁদতে কাঁদতে বললেন, তোর আব্বার ওপর রাগ করে আমাদের কেন শাস্তি দিচ্ছিস? দোষ শুধু ওনার নয়, যারা যারা জড়িত ছিল সবার। তিথি বলল। মা তুমি কেঁদো না, আমি স্বেচ্ছায় যাচ্ছি। আম্বিয়া বেগম তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। তিথি ওনাকে আলতো করে জড়িয়ে ধরে আজলানের দিকে চেয়ে রইল। আজলান মুখ ঘুরে দাঁড়িয়ে রইল। মাকে দেখা মাত্রই আইজার কোলে ঝাপটা ঝাপটি শুরু করে দিয়েছে ডোডো। চোখের পানিতে গাল ভিজে আছে। তিথি তাকে কোলে নিয়ে দু গালে কপালে আদর করল। গাল মুছে দিয়ে গালে গাল ঠেকিয়ে হু হু করে কেঁদে উঠল। রমলা চাচি মুখে আঁচল গুজে কাঁদল তার সাথে। আম্বিয়া বেগম কেঁদে উঠে স্বামী সন্তানের উদ্দেশ্য করে বলল, ছোট্ট বাচ্চাটার ওপর মায়া লাগে না তোদের? তোরা বাপ ছেলে থাক তোদের জেদ নিয়ে। তুইও কেমন রে বউ? এতদিন হয়ে গেল এই সংসারের প্রতি তোর মায়া জন্মায়নি। তোকে বললো আর তুই চলে যাচ্ছিস। আমার সংসারটা গেল ছারখার হয়ে। ডোডো মায়ের কোলে এসে শান্ত হয়ে গেছে। মাকে কাঁদতে দেখে সে মায়ের মুখের দিকে চেয়ে ডাকলো, আম্মা, আম্মা। জি, ঘুম ঘুম। ডোডো মিছিমিছি চোখ বন্ধ করলো। তিথি তার গালে পুনরায় চুমু খেয়ে আইজার কোলে দিয়ে দিল। আম্বিয়া বেগম ধরে রেখে বললেন, আগে তো যেতে চাইতি না বউ, আজ এভাবে চলে যাচ্ছিস কেন? তুই যাস না, তোর বরকে যেতে দিস না, তোরা থাক, আমরা চলে যাই কোথাও। তোর বাবুর মুখ চেয়ে থেকে যা, ওকে সামলাবো কেমন করে। তিথি এর জবাব দিতে পারল না। শাস্তিটা তার প্রাপ্য। আর আজকের সিদ্ধান্তটা শুধু নিজেকে শাস্তি দেওয়ার জন্য নয়, উপলব্ধি করা কতটুকু জড়িয়ে আছে সে এই সংসারের সাথে, যার ঘর করছে তার সাথে। তার আজ যাওয়া উচিত।
আইজা আজলানের ইশারায় ডোডোকে বাড়িতে ঢুকিয়ে ফেলেছে। সে চেঁচিয়ে কাঁদছে। তিথি গাড়ির দিকে এগিয়ে যেতে আম্বিয়া বেগম ধরে রেখে বলল,